আসসালামু আলাইকুম। শুক্রবার মার্কেট বন্ধ। যেহেতু একটা আন্দোলনের মধ্যে আছে বিনিয়োগকারীরা, তো দাবিসমূহ কি হতে পারে আসলে বিনিয়োগকারীদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে? রাশেদ মাকসুদ পদত্যাগ করলেও কিছু দাবি বিনিয়োগকারীদের করতে হবে। এই দাবিগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের যে ভালো লাগে তাহলে শেয়ার করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। কারণ এই দাবিগুলো যাতে যারা সশরীরে আন্দোলনে জড়িত তাদের কাছে যাতে দাবিগুলো পৌঁছায়। তো এক নাম্বার যে দাবিটা সেটা হচ্ছে বাইব্যাক আইন। এই দাবিটা অবশ্যই এক নাম্বারে এটা থাকতে হবে, বাইব্যাক আইনটা যাতে পাশ করে। একটা নির্দিষ্ট দামের নিচে শেয়ার চলে আসলে যাতে কোম্পানির শেয়ারগুলো কিনে নেয়। 2 নাম্বার দাবি যদি বলি তাহলে 30% শেয়ার ধারণের যে বিষয়টা আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই দাবিটা দ্বিতীয় দাবি হিসাবে উপস্থাপন করতে হবে যে কোম্পানিগুলার মালিকপক্ষ তাদের অংশে 30% শেয়ার ধারণ করতে হবে। কারণ যত বেশি শেয়ার, তার থেকে বেশি করতে পারে, কমপক্ষে 30%। যত বেশি শেয়ার মালিকপক্ষ ধারণ করবে, কোম্পানির প্রতি তাদের তত মায়া মমতা থাকবে। হ্যাঁ, তো কারণ শেয়ার ধারণ করলে তাদের ওই জিনিসটার প্রতি মায়া মমতা থাকবে। তা না হলে কোথায় গেল কোম্পানি, জেটে গেল না বিতে গেল, এসব বিষয় নিয়ে তারা চিন্তিত থাকবে না। আর কথায় কথায় কোম্পানিগুলোকে জেটে পাঠানো যাবে না। যদি কোম্পানি ডিভিডেন্ড না দেয়, এজিএম না করে, অথবা ইপিএস মাইনাস আসতে পারে একটা কোম্পানির, এই জন্য জেটে দেওয়ার কোনো সুযোগ নাই। জেটে দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ জেটে দিলে কোম্পানিগুলোর কোনো ক্ষতি হয় না, ক্ষতি হয় সাধারণ বিনিয়োগকারীদের। কারণ সাধারণ বিনিয়োগকারীরা জেটে গেলে তাদের টাকা আটকে থাকে, মার্জিন পায় না। মার্জিন যদি আমি বিপক্ষে, কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি এমন হয় যে হ্যাঁ দরকার হতে পারে। আমি একটু গুরুতর মার্জিন বিরোধী, ওই বিষয়ে কথা বলবো আমি। তো জেডে কথায় কথায় এই যে এখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি এত শেয়ার কখনো একসাথে জেডে যায় নাই। হ্যাঁ, আপনি 400 শেয়ারের মধ্যে কতগুলো শেয়ার জেডে দিয়ে দিয়েছেন, তো এইগুলো তো হবে না। আবার জেড থেকে একটা এতেও চলে আসছে। তো কথায় কথায় জেডে দিলে জেডে মালিকপক্ষের কোনো ক্ষতি হয় না। যদি তারা ডিভিডেন্ড না দেয় তাহলে ওখানে রিসিভার নিয়োগ করেন, নতুন করে যেহেতু লিস্টেড হয়ে গেছে কোম্পানি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে আছে, মার্কেটে আছে, যেহেতু পাবলিক পোর্শনে শেয়ার আছে, তাহলে কোম্পানিকে জেডে না ফাটিয়ে সেখানে রিসিভার নিয়োগ করেন। রিসিভার নিয়োগ করে যাতে কোম্পানির উৎপাদন বাড়ান, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই কাজগুলো করতে পারে। অথবা যেটা না ফাটিয়ে যারা বিনিয়োগকারী আছে বড় বড় ওই কোম্পানিতে যাদের ইনভেস্টমেন্ট আছে, বড় বিনিয়োগকারীরা আছে, তাদেরকে ওই কোম্পানির মালিকপক্ষ হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। এই কাজটা করা যেতে পারে। 4 নম্বরে যদি বলি, তাদের যে ইনকাম, একটা কোম্পানির যে ইনকাম হবে তার 70% যাতে তারা সাধারণ বিনিয়োগকারীদেরকে এবং তাদেরকেও, মালিকপক্ষ সবাই 70% তারা ডিভিডেন্ড পায়। কোনো রিজার্ভ রাখার দরকার নাই। কোম্পানির রিজার্ভ দিয়ে কী হবে? আপনি কোম্পানির রিজার্ভ রাখতেছেন, রেখে উৎপাদন বাড়াচ্ছেন, কিন্তু সাধারণ বিনিয়োগকারীদেরকে কোনো ডিভিডেন্ড দিচ্ছেন না। ওই রিজার্ভের দরকার নাই। 70% ইনকামের 70% সাধারণ বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড হিসাবে ঘোষণা করতে হবে এবং দিতে হবে। এরপর যদি বলি, এজিএম করার পর যদি কোনো ডিভিডেন্ড না দেয় তাহলে কোম্পানিগুলো দ্বিগুণ জরিমানা করতে হবে। কোম্পানিগুলো এজিএম করছে, বিনিয়োগকারীকে ডিভিডেন্ড দেবে, রেকর্ডের সমস্ত কিছু কমপ্লিট করছে, এবং এরপর তারা দিচ্ছে না, কি বলে, ডিভিডেন্ড দিচ্ছে না। যদি না দেয় তাহলে তারা কেন কি বলে বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করলো, এই জন্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের দ্বিগুণ, যত টাকা তাদের ডিভিডেন্ড দেওয়ার কথা তার থেকে দ্বিগুণ জরিমানা করে একটা অংশ মার্কেটে ইনভেস্ট করবে আর বাকি অংশ বিনিয়োগকারীদেরকে দিয়ে দেবে। অবশ্যই এটা করতে হবে। আর ফেক ট্রেড বন্ধ করতে হবে। ফেক ট্রেড কি? ফেক ট্রেড হচ্ছে সিরিয়াল ট্রেড করে একটা শেয়ারের দাম বাড়ায় অথবা কমায়। এই বিষয়টাকে মনিটর করতে হবে সিডিবিএল এর মাধ্যমে।
অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এটা দেখতে হবে। গত কয়েকদিন থেকে কয়েক মাস, মানে গত কয়েকদিন না, কয়েক মাস থেকে যে 1400 পয়েন্টের মতো মাইনাস হলো, এবং এই কিছুদিন এই সুযোগে আন্দোলনের সুযোগে যে গত পরশু যে ট্রেডটা হলো, এগুলো হচ্ছে সিরিয়াল ট্রেড। এগুলা এক কোড থেকে আরেক কোডে তারা বসে বসে ট্রেডগুলো করে শেয়ারগুলোকে নিচে ফেলায়, আর বিনিয়োগকারীরা ভয়ে শেয়ারগুলোকে সেল দিয়ে দেয়, এবং তারা এগুলো কালেকশন করে নিয়ে যায়। এটা বন্ধ করতে হবে। এটা খুবই ইজি ব্যাপার। এটা একটা শেয়ার আপনারা জানেন আপনাদের একটা শেয়ার কোন কোড থেকে কোন কোডে ট্রান্সফার হয়েছে, এটা বের করা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের জন্য 1 মিনিট, 1 মিনিটের কাজও না, 1 মিনিটের কাজও না। তো সুতরাং এই জিনিসটা তাদেরকে করতে হবে। আর বাহিরের থেকে কি বলে, অবশ্যই যে কমিশনারগুলো নিয়োগ দেওয়া হয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিশন নিয়োগ দিলে হবে না, তাদের একটা সিন্ডিকেট থাকে। আমি দেখেছি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বেশিরভাগ কমিশনার নিয়োগ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটাই জিনিসটা করা যাবে না। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে, এনজিও থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বাইরের দেশে যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে অথবা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে আছে, তাদের থেকে এটাকে কী বলে লোক নিয়ে কী বলে কমিশনার হিসেবে নিয়োগ দিতে হবে। শুধু একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেই তাকে কমিশনার হিসেবে নিয়োগ দিতে হবে, অথবা মানে এই টাইপের এই বিষয়গুলোকে আরও বেশি নজরদারিতে নিয়ে আসতে হবে। আর গতকালকে তো রাশেদ মাকসুদের পরিচয়টা আমি আপনাদেরকে উপস্থাপন করলাম, যে সে আসলে কতটুকু কোন দলের বা কী, এই বিষয়টা তো মোটামুটি ক্লিয়ার হলো। আর এই মুহূর্তে আরেকটা দাবি অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে রিসিভার নিয়োগ। অলরেডি ব্যাক্সমিকোতে রিসিভার নিয়োগ হয়েছে। যেহেতু গত 15 বছরে অনেকগুলো কোম্পানি আওয়ামী গণনার লোকজনেরই মার্কেটে লিস্টেড, অনেক কোম্পানি আছে যেগুলো আওয়ামী গণনার মার্কেটে লিস্টেড আছে। তো এর কোনো মালিকপক্ষ হয়তো পলাতক, কেউ জেলে। হ্যাঁ, তো আপনি এই কোম্পানিগুলো যেহেতু পাবলিক লিমিটেড কোম্পানি, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার আছে, আপনি এখানে রিসিভার নিয়োগ করে দেন। রিসিভার নিয়োগ করে দেন যাতে কোম্পানিগুলো ভালোভাবে চলে, ইপিএস ভালো আসে। রিসিভার নিয়োগ মালিক পক্ষ থেকে রিসিভার নিয়োগ করলে ইনকাম বেশি আসবে আরও একটা কোম্পানির। আমি বিনিয়োগকারী ভাইদেরকে বলতেছি, রিসিভার কোনো কোম্পানি যদি রিসিভার নিয়োগ করে, আপনারা বরং এটাতে খুশি হবেন। এটাতে মালিক পক্ষ চুরি করবে, ব্যাংক লোন নেবে, দিবে না। কিন্তু রিসিভার নিয়োগ করলে রিসিভারের কাজ হচ্ছে আপনার সে শুধু বেতন নেবে আর কোম্পানির কাজ করবে, আর কিছু না। এতে কোম্পানির উৎপাদন আরও ভালো হবে, ইপিএস ভালো আসবে, ডিভিডেন্ড আপনাকে বেশি দিতে পারবে। সুতরাং যে কোম্পানির মালিকগুলো পলাতক অথবা যাদের মালিক জেলে আছে, ওই কোম্পানিগুলোতে রিসিভার নিয়োগ করতে হবে, যেটা ব্যাক্সমিকোর ক্ষেত্রে করা হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে এই দাবিগুলা করতে হবে। তো এর মধ্যে এই কয়েকটা দাবির মধ্যে আমি যদি বলি, একদম সর্বপ্রথম দাবি হবে বাইব্যাক আইন পাস করা, আর হচ্ছে 30% শেয়ার ডাইরেক্টররা ধারণ করতে হবে, আর ইনকামের 70% তাদেরকে ডিভিডেন্ড দিতে হবে, ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে। কোনো বোনাস ডিভিডেন্ড দেওয়া যাবে না। বোনাস ডিভিডেন্ড মার্কেটের জন্য খুব ক্ষতিকর। প্রতি বছর কোম্পানিগুলো বোনাস ডিভিডেন্ড দেয়, আর মার্কেটে শুধু শেয়ার সংখ্যা বাড়ে। এটা বন্ধ করতে হবে। মার্কেটে এমনিতে টাকা নাই, তার হলো সংকট, তার উপরে বোনাস ডিভিডেন্ড দিয়ে মার্কেটে শেয়ার সংখ্যা বাড়ায় দেয়। এটা খুবই বিরক্তিকর এবং অগ্রহণযোগ্য। এটার দরকারই নাই বোনাস শেয়ার দেওয়ার। এবং এটা হচ্ছে বিনিয়োগকারীদের দাবি বর্তমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে। আর করণীয় যদি আমি বলি, বিনিয়োগকারীরা আসলে এই মুহূর্তে আমরা কি করব? টোটালি মার্জিন ঋণ থেকে বিরত থাকতে হবে। কোনোভাবে মার্কেট কিন্তু হয়তো একটু বাড়তে পারে, একটু বাড়বে, হয়তো সামনে যাইতে পারে, অস্বাভাবিক কিছু না। মার্কেট বাড়বে কমবে, ঠিক আছে। এখন হয়তো যেটা কমছে এটা অনেক ভয়ঙ্করভাবে কমছে, এই কারণে হয়তো আমরা বিরক্ত, কিন্তু মার্কেট বাড়বে। কিন্তু যখনই মার্কেট বাড়ে তখনই আমরা কি বলে নিয়ে নিই, কি বলে মার্জিন ঋণ নিয়ে নিই। এই মার্জিন ঋণ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, মার্জিন ঋণ নেওয়া যাবে না। এবং এই মুহূর্তে বাই সেল করা যাবে না, কারণ বাই সেল করতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি বাইও করবেন না, সেলও করবেন না, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। আর ডেলি ট্রেড করার কোনো সুযোগ নেই। আপনি যেখানে শেয়ার কিনবেন সেখান থেকে নিচে পড়ে গেছেন, এটা আপনি এই গত কয়েক মাসে যদি কিনে থাকেন, হ্যাঁ, আপনি নিচে পড়ে মানে মার্কেটের বিপরীতে গিয়ে আপনি যদি প্লে করতে যান, খেলতে যান, তাহলে মার্কেট আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। এটা মাথায় রাখবেন। মার্কেটের বিপরীত দিক থেকে মার্কেটের সাথে মার্কেটের গতিতে চলতে হবে। আপনি উল্টা সাইড থেকে কিক করবেন, মার্কেট আপনাকে কিক করে দেবে। হ্যাঁ,
কিছু কিছু সময় নগদ টাকা নিয়ে বসে থাকাও মানে প্রফিট। আপনি কিছু সময় নগদ টাকা নিয়ে বসে থাকবেন, এটাও লাভ। আর ক্ষুদ্র বিনিয়োগকারী যে ভাইরা যারা আছেন তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ফেসবুকে বা ইয়েতে একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা ইয়ে করতে পারেন, যাতে কী বলে একটা গ্রুপ করতে পারেন বড় করে, এবং এই ক্ষেত্রে যাতে সবাই একটা সিদ্ধান্ত নিতে বিনিয়োগকারীদের বিরুদ্ধে যখন স্বার্থে যখন আঘাত আসবে, যাতে এই ব্যাপারে একটা কী বলে সিদ্ধান্ত নিতে সহজ হয়, একটা গ্রুপ থেকে সবাই যাতে সংযুক্ত থাকে, এটা অবশ্যই আমি মনে করি বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো হবে। আর হচ্ছে বিনিয়োগকারীরা এই মুহূর্তে আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান, তাকে পদত্যাগ করানোর জন্য সর্বোচ্চ আন্দোলন করা, প্রত্যেক বিনিয়োগকারীদেরকে আন্দোলন করা, সেটা যে কোনো মাধ্যম থেকে হতে পারে, কারণ তার পদত্যাগ করাটা খুবই জরুরি। সে যদি পদত্যাগ না করে তাহলে আসলে মার্কেটের উন্নতি হবে না, কারণ তার পরিচয় পাওয়া গেছে সে আসলে কোন ঘটনার বা আসলে মার্কেটে সে কী করতেছে, গত 2 মাসে সে কী করছে সংস্কারের নামে। এই বিষয়টা অবশ্যই বিনিয়োগকারীদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং তার বিরুদ্ধে আন্দোলনের পদত্যাগ, যেহেতু বিনিয়োগকারীরা এখন রবিবার পর্যন্ত, রবিবারও শনিবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে পদত্যাগ করার, রবিবারে তা না হলে লাগাতার কর্মসূচি পালন করবে। আর আপনারা এই কর্মসূচির মধ্যে কেউ বাই অথবা সেল করবেন না। যদি আপনারা এটা করেন, অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন বলে আমি মনে করি। যেহেতু উপর থেকে তারা যারা রাস্তায় আছে তাদের কথা হচ্ছে যে আপনারা কেউ বাই সেল করবেন না, তাহলে আপনি হাউসে বসে বসে চা কফি খেয়ে খেয়ে বাই সেল করবেন আর ওখান দিয়ে ওই ভাইরা আন্দোলন করবে, এটা হয় না। প্রত্যেককে একটা জায়গায় নির্দিষ্টভাবে আপনি আন্দোলনে না যান, কিন্তু যেহেতু ওনারা নির্দেশ দিয়েছে আপনি বাই সেল করবেন না, তাহলে অবশ্যই আপনি বাই সেল করবেন না। এই 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 বিষয়গুলো আপনাদের করণীয় আছে। আর দাবিগুলো তো বললামই আগে। এই হচ্ছে অবশ্যই, যেহেতু মার্কেট বন্ধ আছে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা শুনবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।